শুরু করি। আমরা লাস্ট ক্লাসে অঙ্ক করছিলাম, কত নাম্বার একটু বলবা? 50 নাম্বার। 50 নাম্বার করছিলাম, ঠিক আছে। সাবজেক্ট কোনটা? কস্ট অ্যাকাউন্টিং করাচ্ছি, কস্ট অ্যাকাউন্টিং। আমরা রিসেন্টলি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং শুরু করব। যদি শীট থাকে শীট থেকে দেখতে পারবেন, আর বই থাকলে বই থেকে দেবেন। শীটের 69 নাম্বার অঙ্ক শুরু করব, আর বই থেকে 356 পেজের B30, 356 পেজ B30, শীটের 69 নাম্বার অঙ্ক। জি স্যার। আর বইয়ের হলো 330। স্যার বইয়ের কত? বইয়ের হলো, এক মিনিট, বইয়ের 356 পেজ, বইয়ের 356 পেজ, বইয়ের 356 পেজের 69 নাম্বার অঙ্ক। আরে সবাইকে পাইছি আমরা? জি স্যার পেয়েছি। চলেন তাহলে শুরু করলাম। এখানে দেখেন, ইউ আর গিভেন দ্য ফলোইং ইনফর্ম ডাটা অফ এ কোম্পানি। একটা কোম্পানির কতগুলো তথ্য দেয়া আছে। একটা কোম্পানির কতগুলো তথ্য দেওয়া আছে। অ্যানুয়াল ডিমান্ড 12,000 ইউনিট, মানে অ্যানুয়াল বাৎসরিক প্রয়োজন হলো আমাদের 12,000 ইউনিট পণ্য। তারপরে বলা হয়েছে পারচেজ প্রাইস পার ইউনিট, প্রত্যেক ইউনিটের ক্রয় মূল্য বলে দিছে 20 টাকা, প্রত্যেক ইউনিটের ক্রয় মূল্য 20 টাকা। পরবর্তীতে কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার, এক একটা অর্ডার করার জন্য যে ব্যয় অর্থাৎ অর্ডার কস্ট, সেটার পরিমাণ বলছে 60 টাকা। ক্যারিং কস্ট যাদের আচ্ছা আমি বলতেছি শীটের কত নাম্বার। শীটের হলো 69 নাম্বার অঙ্ক। শীটের 69 নাম্বার অঙ্ক খুব দ্রুত করব, কারণ আমরা এই চ্যাপ্টার আজকে অবশ্যই শেষ করব, নতুন চ্যাপ্টারে যাব। আর যার মোবাইলে আসবে, নয়েজ আসবে, দয়া করে সে নিজের সজ্ঞানেই করবেন, নয়েজ রিমুভ করবেন, অর্থাৎ মিউট করে রাখবেন। হ্যাঁ, প্রশ্ন করার সময় শুধু অন করবেন, এছাড়া অন করবেন না। দেখেন বলা হয়েছে অ্যানুয়াল ডিমান্ড, আশা করি পাইছেন। শীটের 69 নাম্বার অঙ্ক করতেছি, বই থেকে B30 করতেছি। অ্যানুয়াল ডিমান্ড, অ্যানুয়াল ডিমান্ড সম্পর্কে বলা হয়েছে 12,000 ইউনিট। অ্যানুয়াল ডিমান্ড সম্পর্কে প্রশ্নে বলে দিছে অ্যানুয়াল ডিমান্ড সম্পর্কে 12,000 ইউনিট। পারচেজ প্রাইস বলছে পার ইউনিট, প্রত্যেক ইউনিট 20 টাকা। কস্ট অফ প্লেসিং এন্ড অর্ডার, এক একটা অর্ডারের জন্য যে ব্যয় হয় সেটা হলো 60 টাকা। ক্যারিং কস্ট বলছে 20% অফ পারচেজ প্রাইস, মানে ক্রয় মূল্য আমাদের যা আছে তার 20% হলো ক্যারিং কস্ট। এটাও আবার আমাদের বলছে ক্যারিং কস্ট 20%। তারপরে দেখো এরপরে যা বলছে সেটা সম্পর্কে বলা হয়েছে লিড টাইম, মানে সময় দেওয়া আছে একটা। শীটের কত নাম্বার অঙ্কটা একটু বলবেন? 69 নাম্বার। শীটের 69 নাম্বার অঙ্ক। আচ্ছা, পরবর্তীতে যেটা আছে সেটা সম্পর্কে এরকম বলছে, লিড টাইম বলছে 15 দিন, অর্থাৎ পণ্য অর্ডার করলে আমাদের যে সময় লাগে সে পণ্যটা আনতে 15 দিন লাগে। টোটাল স্যার লিড ওয়ার্কিং টাইমটা ডেজ, কি? লিড টাইম মানে হলো পণ্য অর্ডারের সময়, অর্থাৎ পণ্য অর্ডার করলে, একটা পণ্য মনে করে আমি পণ্য ক্রয় করছি, ক্রয় করে অর্ডার করলাম যে আমাকে একটা পণ্য দরকার, ওই পণ্যটা আমার গোডাউনে আসতে বা আমার ফ্যাক্টরিতে আসতে যে সময় লাগে। আমরা অনলাইনে যেমন পণ্য অর্ডার করি, মনে করি আমরা ঢাকা থেকে একটা পণ্য অর্ডার করছি, ওই পণ্যটা আমাদের বাসায় পৌঁছাইতে 24 ঘন্টা সময় নেবে, এই সময় অপেক্ষা করতেছি, অর্ডার করার পরে যে অপেক্ষা করছি এটাকে লিড টাইম বলে। ঠিক আছে, আচ্ছা জি পরবর্তীতে স্যার। বলেন, দেখেন কি বলছে।
টোটাল ওয়ার্কিং ডেজ 200, অর্থাৎ টোটাল কাজ করছে কতদিন? এক বছরে তারা 200 দিন কাজ করছে। দ্য কোম্পানি কিপ সেফটি স্টক, কোম্পানির ইচ্ছা হলো সেফটি স্টক, তার মানে নিরাপত্তা মজুদ, বিপদ সীমার যাতে নিচে পণ্য না নামে এমন অবস্থায় তারা মজুদ রাখে। সে মজুদের পরিমাণ হলো 300 ডেজ ইউজ অনলি। তার মানে তারা সব সময় তাদের ফ্যাক্টরিতে 30 দিন যাবে এমন পণ্যের মজুদ রাখে। 30 দিন যাতে চলতে পারে এতটুকু পণ্যের মজুদ তারা রাখে। এখন অঙ্কে যেটা বলা হয়েছে সেটা হলো ইও কিউ বের করতে বলছে একবার, আর রিঅর্ডার পয়েন্ট বের করতে বলছে। এই দুইটা রিকোয়ারমেন্ট আমাদের অঙ্কে চাইছে। এগুলা দেখো, এটা বোর্ডে আসছে তোমাদের, এটা বোর্ডে 2020 সালে আসছে, এগুলো পরীক্ষায় বেশি বেশি আসবে, বারবার করতে হবে এগুলো। তাহলে আমাদের প্রশ্নে কি কি বলছে সে বিষয়টা একটু দেখে। আমাদের সম্পর্কে প্রশ্নে বলেই দিছে স্পষ্ট করে যে এক বছরে যা লাগে 12,000, এটা এক একটা পণ্য কিনতে লাগে 20 টাকা। কস্ট অফ প্লেসিং এন্ড অর্ডারের পরিমাণ বলছে হলো 60 টাকা। তারপর ক্যারিং কস্ট বলছে এই পারচেজ প্রাইজের 20%, লিড টাইম 15 দিন, মানে পণ্য অর্ডার করলে তোমার বাসায় এসে পৌঁছাতে সময় লাগবে 15 দিন। টোটাল ওয়ার্কিং ডেজ 200, 200 দিন কাজ করি একটা কারখানা, 200 দিন আমরা চালু রাখি। তারপরে বলা হয়েছে দ্য কোম্পানি কিপ সেফটি স্টক, তারা নিরাপত্তা মজুদ হিসাবে কিছু পণ্য রাখে নিজের কাছে। তত কত রাখে? 30 ডেজ ইউজ অনলি, 30 দিন রাখে। আমরা যেমন মজুদ রাখি, কিভাবে আমরা মজুদ রাখি সেটা হলো আমরা ন্যূনতম একটা টাকা আমার হাতে সবসময় আমাদের কাছে রাখি, যে এর নিচে আমরা টাকা নামতে দিব না, আমাদের কাছে এতটা টাকা থাকবে, এটা বলা থাকে। এখানে এটাই এরকম বলছে, 30 দিনের নিচে তারা পণ্যের মজুদ রাখবে না, মানে 30 দিন পর্যন্ত পণ্য অর্ডার করলে 30 দিন পর্যন্ত যাতে চলতে পারে এমন একটা পণ্য তারা নিজের কাছে রেখে দিবে। তারপরে রিকোয়ারমেন্ট বলছে ইও কিউ, আর একটা বলেছে রিঅর্ডার পয়েন্ট, এই দুইটা রিকোয়ারমেন্ট বলছে। তাহলে আমরা এই দুইটা রিকোয়ারমেন্ট করব। আপনারা কোনোভাবেই আনমিউট করে রাখবেন না, যদি কারো নয়েজ আসে দয়া করে আনমিউট করবেন না, এটা সব সময় খেয়াল রাখবেন। হ্যাঁ, এই রেকর্ডটা আপনাদেরই শুনতে হবে, ক্লাস রেকর্ডটা যখন শুনবেন তখন বিরক্ত লাগবে। আমরা 69 করতেছি, অথবা B30। এক নাম্বার রিকোয়ারমেন্ট চাইছে, প্রথম রিকোয়ারমেন্ট সেটা চাইছে ইও কিউ। আমরা লিখবো ও ইন ও ইও কিউ, ইও কিউ সমান, এটা একটা সূত্র আছে, 2 × AR × OC ডিভাইডেড CC। এটা হলো মূল সূত্র। সাইডে লিখতে হবে হেয়ার AR, এক বছরে 15 লাগে 12,000 ইউনিট, এটা ইউনিটস আছে, এক বছরে পণ্য লাগে 12,000 ইউনিটস। আচ্ছা, তারপর হলো ওসি, অর্ডার কস্ট। প্রশ্নে বলে দিছে প্রত্যেকটা পণ্য অর্ডার করার জন্য যে ব্যয় লাগে সেটা হলো 60 টাকা। আরেকটা হলো কেরিং কস্ট, কেরিং কস্ট বলছে পারচেজ প্রাইজের 20%, প্রশ্নে বলে দিছে পারচেজ প্রাইজের 20%। তাহলে পারচেজ প্রাইস আমাদের আছে, পারচেজ প্রাইস দেয়া আছে, কার মোবাইল থেকে নয়েজ আসতেছে? খাদিজা, ওই মিউটটা অফ করো। খেয়াল করেন, পারচেজ প্রাইস 20 টাকা, এই 20 টাকার 20%। পারচেজ প্রাইস 20 টাকা, প্রশ্নে বলছে একটা পণ্য যদি আমি কিনতে চাই আমার ক্রয় মূল্য হলো 20 টাকা, আর এই 20 টাকার 20% হলো আমাদের কেরিং কস্ট, মানে আমার বহন খরচ। এই কেরিং কস্টটা আমরা বের করবো, তাই 20 টাকার 20% হয় 4 টাকা। তাহলে এখন আমরা এটার মধ্যে যদি মান বসাই আমাদের প্রত্যাশিত ইউনিটের পরিমাণ চলে আসবে। 2 হলো সূত্র, AR হলো এক বছরে ব্যবহারের পরিমাণ, OC হলো একবার অর্ডার করতে যে ব্যয়, প্রসিডিওর যা লাগে, অর্থাৎ প্রকিউরমেন্ট ব্যয় কস্ট, আর সিসি তো 4 টাকা বের হইলো। এখন আমাদের কাজ হলো এটা 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 গুণ এটা দিয়ে ভাগ, তারপর রুট করে দিব, অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, তো কেমনে করব আমরা? 2 × 12,000, 2 × 12,000 × 60 ভাগ 4, এটা করার পরে এখানে আসলে 3,60,000। এরপরে তোমরা কি কাজ করতে পারো, এই 3,60,000 কে রুট করে দাও, অ্যান্সার চলে আসবে। এটা 600 কেজি বা 600 ইউনিট। অর্থাৎ আমরা যদি 600 পণ্যের অর্ডার করি তাহলে আমাদের ক্যারিং কস্ট, অর্থাৎ টোটাল কস্ট, ক্যারিং কস্ট অর্ডার কস্টের সমন্বিত যে মোট ব্যয়, ওই মোট ব্যয়টা পরিমাণ কমে যায়, মোট ব্যয়টা কম লাগে।
এটা হলো ক্যারিং কস্ট। তার স্যার, পরবর্তী ই ও কিউ এর ফুল মিনিং কি? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ইওকিউর ফুল মিনিং হলো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। স্যার এটা ওসিতে একটু বুঝায় দেন তো কোনটা? একটু। ওসি। আচ্ছা, ওসি হলো অর্ডার কস্ট। আচ্ছা, আমি একটু বলি, আমি এইটার সূত্রটা পাঠাই না ইচ্ছা করি তোমাদের, কারণ আমি আগে অঙ্ক করব তারপরে তোমাদের সূত্র পাঠাবো, নাহলে সূত্রগুলো দেখলে তোমাদের আমি অঙ্ক শিখায় ফেলবো তারপরে সূত্র পাঠাবো। আমি যদি এখন শীটটা দিয়ে দিই, সূত্রের শীটটা, তাহলে তোমার কাছে মনে হবে এটা আমার দ্বারা হইব না। কারণ তোমার কাছে মনে হবে যে এত সূত্র আমার দ্বারা মনে রাখা সম্ভব না, কিন্তু আমি যদি অঙ্ক করাই ফেলি না, তখন কইবে এই সূত্রটা কি করবো, এটা তো আমার সব মাথায় আছে। তো এটা একটা কৌশল, এই কারণে আমরা এখন সূত্রের শীটটা দিতেছি না। আচ্ছা, আমাদের বিষয় কি জানো? ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, অর্থাৎ একটা পণ্য যদি অর্ডার করি, আমরা যদি একটা পণ্য অর্ডার করি, তাহলে পণ্য কেনার ইচ্ছা পোষণ করি যে আমাদের পণ্য লাগবে, তখন আমাদের দুইটা খরচ লাগে। একটা হলো অর্ডার করতে একটা ব্যয় লাগে, সেটা হলো বলে অর্ডারিং কস্ট বা কস্ট অফ অর্ডারিং। আরেকটা হলো ক্যারিং কস্ট লাগে, এটা বহন খরচ লাগে। শুধু ক্যারিং কস্টটা শুধু বহন খরচ, যাতায়াত খরচ এরকম না, ক্যারিং কস্ট একটা বিস্তর বিশ্লেষণাত্মক ব্যয়। অর্থাৎ যে ধরনের ব্যয়ের ফলে সময়গত উপযোগ সৃষ্টি হয়, সেটা ক্যারিং কস্ট। আমরা গোডাউন খরচও ক্যারিং কস্ট। এই আমাদের জিজ্ঞেস করছে ইউকিউর পরিমাণ কত, মানে আমি কতটুকু পণ্যের অর্ডার করব। মনে করো আমি রাজশাহী থেকে আম আনবো, কতটুকু পণ্যের অর্ডার করলে আমাদের জন্য ভালো, এটা আমাদেরকে জিজ্ঞেস করছে। তাহলে আমাদের ইওকিও সূত্র হইলে এটা, হ্যাঁ, এই সূত্রটা মুখস্থ হয়ে যাবে। √2 * AR * OC ডিভাইডেড সি। এআর হলো অ্যানুয়াল ডিমান্ড, বাৎসরিক ব্যবহার। আমার সর্বোচ্চ কয় কেজি পণ্য লাগে? আমার প্রশ্নে বলে দিছে টোটাল পণ্য লাগে 12,000 ইউনিট, এটা প্রশ্নের শুরুতে প্রথম লাইনে বলে দিছে। তারপরে আবার কি বলছে? পারচেস প্রাইস। এখানে আমরা লিখছি ওসি, অর্ডার কস্ট। অর্ডার কস্ট মানে একবার অর্ডার করতে কয় টাকা লাগে, একবার অর্ডার করতে কয় টাকা লাগে। যেমন তুমি যদি অনলাইনে একটা পণ্যের অর্ডার করো, তার একটা অর্ডার কস্ট আছে। এন্ড অর্ডার কস্টটা কি কি? তুমি যে পণ্যটা অনলাইনে খুঁজে বের করবা, তার জন্য তোমার কি লাগবে? মেগাবাইট লাগবে, ইন্টারনেট লাগবে। ইন্টারনেট চালানোর জন্য যে ব্যয়টা, ওইটাকে অর্ডার কস্ট বলা হয়। তারপরে তুমি কি করবা? একটা ফর্ম ফিল আপ করে তারপরে অর্ডার করবা, এটাকে বলা হয় অর্ডার কস্ট। এই পণ্যটা অর্ডার করতে যাইয়া দেখা গেল কি বিকাশে টাকা পেমেন্ট করছো, বিকাশ কিছু টাকা তোমার কাছ থেকে কেটে নিয়ে গেছে, এটাকে অর্ডার কস্ট বলবে। কারণ আমি একটা পণ্য ক্রয় করার ইচ্ছা পোষণ করার পরে ক্রয় করার আগ পর্যন্ত যত ধরনের ব্যয়, সেটাকে আমরা বলবো অর্ডার কস্ট। এই অঙ্কে বলেই দিছে অর্ডার কস্ট পার ইউনিট, প্রত্যেক ইউনিট পার অর্ডার, প্রত্যেকটা পণ্য প্রত্যেকটা অর্ডার প্লেস করতে আমাদের যে সময় লাগে, সেটা হলো আমাদের যে টাকা লাগে, সেটা হলো 60 টাকা। 60 টাকা দিয়ে পণ্যটা অর্ডার করতে পারো। এরপরে আমাদের বলছে ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট কি? আমরা পণ্যটা কেনার পরের থেকে আমার ফ্যাক্টরিতে আসার পরে ব্যবহার করার আগ পর্যন্ত যত ধরনের ব্যয়, সেটা হলো ক্যারিং কস্ট। এই ক্যারিং কস্টের বিস্তারিত বিষয় জানতে হবে। মনে রাখবা, সময়গত উপযোগ সৃষ্টি করে এমন ব্যয়কেই ক্যারিং কস্ট বলে। সময়গত উপযোগের ভিত্তিতে একটা বিষয় বলি। দেখো, যদি আমি কোনো কিছু পণ্য কিনি, সেক্ষেত্রে আমার টাকা দরকার। আমি টাকা করলাম কি? মূলধন হিসাবে সংগ্রহ করলাম, এই মূলধনই ব্যয়। এখন মূলধনটা কই থেকে? মনে করো একজনের কাছ থেকে হাওলাত লইলাম, তাহলে আমার ঋণ আসলো, ঋণের সুদ হবে, এই ঋণের সুদটা ক্যারিং কস্ট। আবার কি হবে? পণ্যটাকে কেনার পরে আমি ট্রাক ভাড়া দিলাম, বড় পণ্য কিনছি তখন ট্রাক ভাড়া দিলাম বা পিকআপ ভাড়া দিলাম, ওই যাতায়াত খরচ, এটাকে আমরা বলবো ক্যারিং কস্ট। এরপরে আরেকটা কি? আমরা পণ্যটা আইনা আমাদের স্টোরে আমাদের গোডাউনে রাইখা দিলাম 6 মাস, এই 6 মাসের জন্য গোডাউনের যে ভাড়া, এটাকে ক্যারিং কস্ট। পণ্যটা পাহারা দেওয়ার জন্য একজন রাখছিলাম, ওই পাহারাদারের বেতন, এটা ক্যারিং কস্ট। আবার পণ্যটা আইনা রাইখা দিছে বেশ কিছুদিন, অনেকগুলা পণ্য কিনে এনে রাখছে, আমার উদ্দেশ্য ছিল যখন পণ্যের দাম বাড়বে তখন আমি এটা বাজারে বিক্রি করে দেব, অথবা যখন আমি পণ্য দাম বাড়বে তখন এই পণ্য দিয়েই করব। যেমন গার্মেন্টস ফ্যাক্টরি কি করে? যখন সুতার দাম কম থাকে, তখন সে বিশাল পরিমাণ সুতা কিনে স্টোর করে রাখে। যখন সুতার দাম বাইরে যায়, তখন কি করে? ওই সুতা হয় বাজারে বিক্রি করে সে নিজে, অথবা ওই সুতাগুলা দিয়ে সে কারখানা চালায়। তখন দেখা গেল কি, বায়ারদের কাছ থেকে রেট নাই বর্ধিত দামে, মানে যে দামে বর্তমানে আছে ওই দামে নিবে, কিন্তু সে তো কিনে রাখছিল কম দামে, সে কম দামে বেশি প্রফিট করতে পারে। এই ধরনের ব্যয়কেও ক্যারিং কস্ট করে। এখন গোডাউনে যদি পণ্য সংরক্ষণ করি, তখন একটা বিষয় লাগে, সেটা হলো গোডাউনে কিন্তু ইঁদুর থাকে। তাহলে ইঁদুরে কিছু পণ্য কাইটা লাইতে পারে, যেটাকে আমরা ডিটারমিনেশন এন্ড অবসোলেন্স কস্ট বলি, মানে অবসায়ন এবং ঘাটতি জনিত ব্যয়। কিছু পণ্য নষ্ট হইতে পারে, পচা যাইতে পারে, অবচয় হইতে পারে, এই ধরনের যত ব্যয়, এটাকে বলা হয় ক্যারিং কস্ট। এক কথায় যদি ছোট করে বলি, আমি কিছু কিনবো ভাবলাম, এই তাড়না থেকে
যে যে কাজ করতে হবে ওই কাজগুলো শুরু করে দিলাম, এরপর অনলাইনে খুঁজলাম, ওই লোকের ফোন দিয়া জানলাম, পণ্যের বৈশিষ্ট্য জিজ্ঞেস করলাম, এই পণ্যটা তো দেখছি আপনার দোকানে আছে, এখন কি বর্তমানে আছে কিনা, ফোনে কনভারসেশন করলাম, তার সাথে আমি মুলামুলি করলাম, একটা দাম নির্ধারণ করলাম। সে বলল আপনি যদি অর্ডার করেন তাহলে আপনি কাজ করেন, আমাকে 1,000 টাকা বিকাশ করে দেন, আপনাকে অর্ডার করে দেই, আমি পণ্যটা পাঠাই দেই কুরিয়ারে, আপনি তুলে নিবেন বাকি টাকা দিয়ে। এই পর্যন্ত যত ধরনের ব্যয় এটাকে বলা হয় অর্ডার কস্ট। এরপরেই কিনা কনফার্ম, তোমার কাছে মেসেজ চলে আসছে যে তুমি পণ্যটা কিনছো, পরের থেকে যত ধরনের ব্যয় সবগুলোকে আমরা ক্যারিং কস্ট বলি। তো এখানে আমাদের বলেই দিছে অর্ডার কস্ট এত, আর ক্যারিং কস্ট বলছে একটার দাম যা তার 20% হলো ক্যারিং কস্ট। একটা পণ্যের ক্রয় মূল্য বলে দিছে হলো 20 টাকা, আর এটার 20% হলো ক্যারিং কস্ট, তাহলে 20 টাকার 20% হলো 4 টাকা। এরপরে আমরা কি করলাম, সূত্রের মধ্যে মান বসাই দিলাম, ক্যালকুলেশন করলাম, কয়শো ইউনিট হইলো, সেটা 600 ইউনিট। মানে কি জানো, আমি 600 পণ্য, এক বছরে কিন্তু আমার 1200 লাগে, 12,000 লাগে। এই 12,000 পণ্যের মধ্যে প্রত্যেক বার পণ্য অনেকবার অর্ডার করতে হবে, একবারে আমি 600 পণ্য আনি, এখন বলতে পারো যে 12,000 একবারে কিনেন, তাহলে আমার লস হইতে পারে। কারণ 12,000 একবারে কিনলে আমার গোডাউন লাগবে, অনেক 12,000 পণ্য স্টোর করে রাখতে হইব, 12,000 পণ্যের ভিতরে কিছু নষ্ট হয়ে যেতে পারে, এই বিভিন্ন ধরনের ব্যয়ের কারণে 12,000 পণ্য লাগবে। প্রত্যেকবার আমি 600 করে পণ্যের অর্ডার করুম, এই 600 করে বারবার অর্ডার করে আমি পণ্য করব, মানে আমার ফ্যাক্টরির উৎপাদন ক্ষমতা, উৎপাদন কার্যক্রম এই সচল রাখবো। তাহলে এই 600 পণ্য আমার জন্য আইডল। আমি এর বেশি অর্ডার করলেও আমার খরচ বাড়বে, এর কম অর্ডার করলেও আমার পরে খরচ বাড়বে। আচ্ছা, 2 নম্বর রিকোয়ারমেন্ট বলছে রি অর্ডার পয়েন্ট। এটা একটা বুঝার বিষয়, মনে রেখো। সবাই তো আমি করেই দিয়েছি, আবার সমস্যা কি? আচ্ছা, রিঅর্ডার পয়েন্ট দেখো, রিঅর্ডার পয়েন্ট সম্পর্কে আমাদের কি করছে, রিঅর্ডার পয়েন্ট বলতে বোঝায় এরকম যে কোন স্তরে বা কোন বিদ্যুতে আমি পণ্যটা নতুন করে অর্ডার করব, মানে কতটুকু থাকা অবস্থায় আরেকবার অর্ডার করব। সবসময় মানুষ কি করে জানো, বাসায় যখন বাজার থাকা অবস্থায় কিছু বাজার থাকার পরেই আগেই, মানে শেষ হওয়ার আগেই আবার একটা অর্ডার করে দেয়। বাসায় চালের বস্তায় চাল শেষ হওয়ার আগেই কিছু চাল থাকা অবস্থায়, 1 দিন বা 2 দিন চলার মতো চাল থাকা অবস্থায় নতুন করে 1 বস্তা চাল সে কিনে। এমন যদি করে চালের বস্তা শেষ পরে কিনবো, হঠাৎ করে ভুলে গেলা, বাড়িতে দেখবা চাল নাই, রান্নাও করতে পারো না, খাইতেও পারো না। আর এটা যদি ব্যবসা হয় তাহলে ক্রেতা সব ফেরত যাবো। তো এই জন্য কতটুকু পণ্য থাকার সাথে সাথেই আমি আরেকটা অর্ডার করব, এইটাকে বলা হয় রিঅর্ডার পয়েন্ট। এখন আমরা কি করব, রিঅর্ডার পয়েন্টের সূত্র ব্যবহার করব। মনে রাখবা রিঅর্ডার পয়েন্টের একটা সূত্র হবে, এখন একটা সূত্র লিখো, ওই একটা সূত্র দিয়া সব অঙ্ক পাইরা লইতে হবে ইনশাল্লাহ। আশা করি একটা সূত্র দিয়ে তোমরা সব অঙ্ক পারবা, একবারে সহজ, আহামরি কিচ্ছু না। আপনি যে কয়দিন আগে করালেন যে নর্মাল ইউজেস টাইম আর লিড টাইম। হ্যাঁ হ্যাঁ, ওই একটাই সূত্র, ওই যে রিঅর্ডার পয়েন্টের। না, একজনে মেসেজ দিতে আছে একজনের পর একজন, এই জন্য মোবাইল লইয়া এর মেসেজ দেখতেছি। 1 মিনিট, এতবার বলে দেই, সব প্রসেস টসেস বলে দেই। আমি ক্লাসে এখন পারবো না, এখন বলতে পারবো না, রাত 12টার পরে দিব, সমাধান করে দিব, যতই হোক এখন বলা সম্ভব না। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে অঙ্কে যাব, এখন অঙ্ক করি। ডাস্টার কই, চলো এটা আমরা কইরা লাইছি, চলো সেকেন্ড রিকোয়ারমেন্টটা করে ফেলি। এই ধরনের অঙ্ক করছি, হ্যাঁ, আর একটা করলে দেখবে কি সব পারতেছো। এখন আমরা করব 2 নম্বর রিকোয়ারমেন্ট, উই নো KNW রো, নো রি অর্ডার পয়েন্ট, ROP সংক্ষেপে লিখতে পারবা পরীক্ষার হলে, আর যদি পুরাটা লিখতে চাও লিখতে পারো, কোনো আপত্তি নাই। রি অর্ডার পয়েন্ট, এটার জন্য সূত্র হলো এভারেজ ডেইলি ইউজেস। এভারেজ ইউজেস লিখলেই হবে, ইউজেস USAGE ইন্টু লিড LEAD, লিড টাইম প্লাস সেফটি স্টক। SAFETY না, সেফটি স্টক,
সেফটি স্টক যদিও নাই, বের করতে হবে। তারপরে আমি সূত্রটা এইভাবে লিখলাম, কারণ কেন, যাতে বুঝাইতে পারি যে সেফটি স্টকের একটা আলাদা সূত্র হয়, এটা বোঝানোর জন্য। এখন এভারেজ লিড টাইম আমাদের প্রশ্নে বলে দিছে এক বছরে আমরা ব্যবহার করি কত, এক বছরে ব্যবহার করি 12,000 ইউনিট। আর আমাদের এটাও বলে দিছে এক বছর কারখানাটায় কাজ করে কয়দিন। আমাদের এক বছরে কারখানাটা কাজ করে হলো, এক 200 বছরে দিন কাজ, স্যার। না 200 দিন কাজ করে, হ্যাঁ, রাইট। হ্যাঁ 200 দিন। তাহলে এভারেজ ডেইলি ইউজটা আর সেফটি স্টক এই দুইটা জিনিস আমরা ক্যালকুলেট করব। এটার মধ্যে সূত্রটা আবার আমি নতুন করে লিখে দিই। এটা হলো এ আর ডিভাইডেড টোটাল ওয়ার্কিং ডেজ। পরীক্ষা করলে এই সূত্র লেখার দরকার নাই, ডাইরেক্ট অঙ্ক করে লেবা। তো এখানে এয়ার দিয়ে কি বোঝায়? অ্যানুয়াল রিকোয়ার্ড বা অ্যানুয়াল ইউজেস, বাৎসরিক যতটুকু দরকার, এক বছরে তোমার যতটুকু পণ্য দরকার, এটা হলো এআর, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, বুঝছো? রিকোয়ারমেন্ট মানে জরুরি, দরকার, এক বছরে দরকার যা সেটা। আর টোটাল ওয়ার্কিং ডে, তুমি আসলে ওই পণ্য দিয়া কারখানা সেটা কি চালাও স্যার হলো 200। এভারেজ ডেইলি ইউজের সূত্র? হ্যাঁ হ্যাঁ, এইটা হলো এভারেজ ডেইলি ইউজের সূত্র, রাইট। এভারেজ ডেইলি ইউজের সূত্র এটা। স্যার অ্যাভারেজ ইউজেস এর পরে কি লিখছেন? ইনটু লিড, LEAD, লিড টাইম, TIMES, লিড, LEAD, লিড। বুঝতে পারছো? আমি কি বড় বড় করে লিখবো আরো? না না, ঠিকই আছে। প্রশ্ন দেওয়া আচ্ছা, হ্যাঁ। আরেকটা হলো সেফটি স্টক। এখন আমাদের সেফটি স্টক লাগবে। সেফটি স্টকের জন্য আমাদের একটা নির্দিষ্ট সময় বলে দিব, সেটা আমাদের ব্যবহার করতে হবে। সেটা আবার কি, এই সেফটি স্টকের সূত্রটা এখন ভাঙায় লিখতেছি। এটা হলো এভারেজ ইউজেস, এটা আরেকটা নাম নরমাল ইউজেস, ইনটু সেফটি ডে, SAFETY, ইনটু সেফটি ডে। তাহলে দেখো, আমি আবার একটু তোমাদেরকে বুঝাই, প্রয়োজনে ব্র্যাকেটটা এনে দাও তাহলে ভালো হইব, না দিলেও হইব, যেভাবে দিয়েছিলাম ওটাও ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে ROP, রিঅর্ডার পয়েন্ট লেখা শিখাইলাম। রিঅর্ডার পয়েন্টের জন্য সূত্র লিখলাম এভারেজ ডেইলি ইউজেস ইনটু লিড টাইম। লিড টাইমের জায়গায় নিচে লিড টাইমই লিখলাম। আর এভারেজ ডেইলি ইউজেস মানে ডেইলি ইউজেস, ডেইলি প্রয়োজনে লিখে নাও, ডেইলি ইউজেস, এভারেজ ডেইলি ইউজেস লিখে নিতে পারো। মানে প্রতিদিন গড়ে কতটা পণ্য ব্যবহার করো, এটাকে আমরা আরেকটা কথা বলি নরমাল ইউজেস। তার মানে এভারেজ ইউজেস এর আরেক নাম হলো নরমাল ইউজেস, ইনটু লিড টাইম প্লাস সেফটি স্টক। তাহলে কি করলাম, এভারেজ ইউজেস ডেইলি ইউজেস কেমনে বাই করবো, সেটা হলো এক বছরে আমরা যতটুকু পণ্য ব্যবহার করি আর এক বছরে কতদিন আমরা ব্যবহার করি সেটা দিয়া ভাগ। এক বছরে আমরা ব্যবহার করি 12,000 পণ্য, এক বছরে আমি আমার কারখানা চালু রাখি বা আমার রেস্টুরেন্ট চালু রাখি হলো 200 দিন, তাহলে একদিনে কত, সেটা একটা কথা। তারপরে হইলো লিড টাইম, এটা প্রশ্নে বলেই দিছে যে লিড টাইম কতদিন, এটাও আমাদের অঙ্কে স্পষ্ট করে উল্লেখ করে দিছে লিড টাইম এতদিন। তারপরে আবার একটা দেখো এভারেজ ইউজেস, এটা আগের মতোই এভারেজ ইউজেস বা ডেইলি ইউজেস, ডেইলি ইউজেস। আর একটা হলো সেফটি ডে, সেফটি ডে সম্পর্কে প্রশ্নেই দেওয়া থাকবো। এই অঙ্কে সেফটিতে দেওয়া আছে 30 ডেজ। চলো এবার মানটা বসাই। এক বছরে ব্যবহার করি 12,000 ইউনিট, এক বছরে সময় কাজ করি হলো 200 দিন, আর সেফটি লিড টাইম 15 দিন বলছে। এক বছরে ব্যবহার করি কত, এভারেজ ডেইলি ইউজেস, জাস্ট এইটা, এটা কিন্তু আমি ওইখানে আর লিখি নাই বোঝানোর জন্য। আর নিচে হলো 200, এটা হলো এভারেজ। আর লিড টাইম এটা 30 দিন বইলা দিছে, 30 দিন বলে দিছে। এখন আমাদের কাজ কি, এটা ভাগ করলে কত হয়, 6 দুগুণে 12 মানে 60, ইনটু স্যার হলো ওইখানে 15। আবার ডিভাইডেড আসলো কিভাবে, মানে 12,000 এইখানে আমি কি লিখছি ভাগ? দেখেন তো, এভারেজ ডেইলি ইউজেস লিখছি না, এভারেজ, এখানে মানে আমি লিখছি। এখানে যেটা বের করতে ওটাই বসাই দিচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ। স্যার, বুঝতে এই যে এভারেজ এভারেজ, ইউজেস স্যার হচ্ছে না 1200 না, এই হ্যাঁ 12,000 হ্যাঁ, না। এই 12,000 হলো বছরে, এই 12,000 বছরে, তাকে 200 দিয়ে ভাগ করলে তো অ্যান্সার চলে আসে। আমি না স্যার ওই যে পরেরটাতে প্লাসের পরে ব্র্যাকেটে যে লিখছেন ওইখানে যে আবার ডিভাইডেড 200 দিছেন ওইটা বলতেছি। ওটা এভারেজ ডেইলি যেটা বের হয়েছে সেটাই বসাই দিচ্ছে। এই যে এভারেজ, এভারেজ তো বছরে না। আচ্ছা, আমার মনে হয় কি বোঝো নাই মনে হয় না,
এভারেজ ডেইলি ইউজেস না স্যার, এভাবে এটা লিখছি একটু দেখি। ক্লিয়ার, এসেট একটু ক্লিয়ার করে বলে দিলে একটু ভালো হতো স্যার। আচ্ছা, আমি এটা মুইসা আবার নতুন করে বুঝাইতেছি, আর যারা বুঝছো এরা মনে হয় বুঝা লাইছো। যাই হোক, আবার করাইতেছি এটা, তাহলে তোমাদেরকে আবার একবার বুঝাই, কারণ স্যার দুই জায়গায় এভারেজ ডেইলি ইউজেসটা হইব আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা কোন রিকোয়ারমেন্ট করতেছি বলো তো? রিকোয়ারমেন্ট 2। জি স্যার। আমি তোমাদের একটা সবাইকে বলি, হ্যাঁ, সবাই মনে রাখবা, টাইমলি আমরা ক্লাসে জয়েন করব, কোনোভাবে সেকেন্ড বারই করা যাবে না, কারণ অনেকের পেমেন্ট তো এখনো বাকি আছে। অটো জয়েন যে দিব সেটা আমি এখনো দিতে পারিনি, তাহলে আর আমার এরকম পিছন পিছন দৌড়াইতে হবে না। অটো জয়েনটা আমি দিতে পারলে আমার আর এই প্যারা লাগবো না। এখন কি হয়, কিছুক্ষণ পর পর একজনে জয়েন করে একজনে বের হয়, আবার জয়েন করার জন্য চেষ্টা করতে হয় আমার। আচ্ছা, আমি আবার লিখে দিচ্ছি, আমার মনে হয় আরেকটু গুছাইয়া তোমাদের লেখা উচিত। আর ও পি, রি অর্ডার পয়েন্ট। এখন আমরা এখানে লিখবো এভারেজ, এভিই আর এ জিই, ডেইলি ইউজেস ইনটু এলইএডি, লিড টাইম। আবার এখানে লিখবো সেফটি স্টক, এখন আর জয়েন করা দরকার নেই। এটা আমি এভাবে লিখা দিলাম তোমাদের। এখন এই জিনিসটাকে আমি একটু ভাইঙা লেখাই, এভারেজ ডেইলি ইউজেস আর সেফটি স্টক, পুরো লাইনটাকে আবার একবার আমি লিখবো, হ্যাঁ, যাতে তোমাদের আর একবার জিজ্ঞেস করতে না হয়। এখন এটা এটা যা আছে তাই লিখছি, আর এখানে লিখবো সেফটি স্টককে ভাঙাইয়া, সেটা হলো ইনটু সেফটি ডে। সেফটি ডেজ। এখন যদি আমি লিখি, দেখো আমি এখানে কি লিখলাম, এভারেজ ডেইলি ইউজেস ইনটু লিড টাইম প্লাস সেফটি স্টক। পরের লাইনে এটা ঠিকই লিখছি, এভারেজ ডেইলি ইউজেস ইনটু লিড টাইম প্লাস সেফটি স্টক। সেফটি স্টক না লিখে এখানে লিখছি কি এভারেজ ডেইলি ইউজেস ইনটু সেফটি ডে। হ্যাঁ, এখন এটা লিখছি। এখন আমি যদি তোমাদের সূত্র লেখাই তাহলে তোমরা বুঝবা। এভারেজ ডেইলি ইউজেস এর সূত্র হলো এটা, এআর ডিভাইডেড টোটাল ওয়ার্কিং আওয়ার। টোটাল ওয়ার্কিং ডে, DAY ডে, ইনটু লিড টাইম। তাহলে এখানেও তো একই জিনিস, এভারেজ ডেইলি ইউজেস লিখছি এইটা, তার মানে এটাও একই জিনিস, এভারেজ ডেইলি ইউজেস। এটা বের করার জন্য আমরা লিখবো হলো AR ডিভাইডেড টোটাল ওয়ার্কিং ডে ইনটু, এটা হলো সেফটি ডে, SAFETY। এখন দেখো আমি দুইটা জিনিস সেম জিনিস লিখছি, কারণ এখানে এভারেজ ডেইলি ইউজেস ইনটু লিড টাইম এটা হলো সূত্র, আর এটা হলো সেফটি স্টক, এটা একটা আলাদা সূত্র। তাহলে আমার কি করতে হবে, এভারেজ ডেইলি ইউজেস রাখলাম, লিড টাইম রাখলাম, এন্ড সেফটি স্টক কেমনে বাই করে, সেটা হলো এভারেজ ডেইলি ইউজেস ইনটু সেফটি ডে। তাহলে এখন আমি এভারেজ ডেইলি ইউজেস সূত্র লিখলাম, আর লিড টাইমের মতো লিখলাম এভারেজ ডেইলি ইউজেস, তার মানে এই প্রথমের অংশ আর সমানের পরে প্রথম অংশ, সমানের পরে প্রথম অংশ আর যোগের পরে প্রথম অংশ একই জিনিস। তাহলে সমানের পরে প্রথম অংশ এভারেজ ডেইলি ইউজেস, এটা না লেখা যদি এটা লিখি, তাই সমানের পরেও তো এভারেজ ডেইলি ইউজেস, এটা না লেখা তো এইটাই লিখবো। এবার দেখো তোমরা কি বুঝতে পারছো কিনা। 1 বছরে লাগে 12,000, জি আর স্যার। নিচে দ্বিতীয় 200। তুলনা নিয়মে করছেন, ওই নিয়মে বের করে ফেলছি 2700। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ওইটাই রাইট, ওইটাই। আচ্ছা, হবে। এবার লিড টাইম বলা হয়েছে 15। এখন আবার যদি এটা লিখি তাহলে এটা হলো 12,000, আর নিচে হলো লিড টাইম হলো সময় হলো 200 দিন, আর লিড টাইম এটার দেওয়া আছে 30। এখন মনে হয় তোমাদের সমস্যা হওয়ার কথা না, দেখো এখন আর সমস্যা হওয়ার কথা না। 60 × 15 আসে।
60 ইন্টু 15 আর ওটা হচ্ছে 60 ইন্টু 30। এই দুটোটা গুণ কইরা দিব। হ্যাঁ, 60 ইন্টু 15 প্লাস, যা বুঝো না আবার জিজ্ঞেস করবা, হ্যাঁ, কি এর কিছু নাই, না বুঝতে তো পারি, ইন্টু 30। এখন তাহলে আমার অ্যান্সার চলে আসবো, এটা গুণ করলে 5 6 9, এটা কত, 900 900। আর আর ওইটা এটা তাহলে 1800, 1800 না, হুম তাহলে যোগ করলে 918 মানে 2700। 900 আর 18 যোগ করে 2700 ইউনিট। এই হলো 2700 ইউনিট। চট করে তুলে ফেলো সবাই, তারপরে আমরা সামনের দিকে আগাই। সিনথিয়া আক্তার একটু মিউট করো তোমার এটা। চলেন আমরা সামনের দিকে আগাই। যত কোশ্চেন পরে, অফলাইনের কোশ্চেন এখন দেয়া যাবে না। আচ্ছা, এরপরে যারা অঙ্ক করতেছেন শীটের আগেরটায় আছেন, শীটের আগের অঙ্কটাই আমরা যাই, সেটা হলো 68 নাম্বার অঙ্ক। আর আপনারা বিয়ের 29, আপনাদের বোর্ডে যে অঙ্ক আছে ওই টাইপের অঙ্ক একটু আগে করাই দিচ্ছি, তারপরে আমি একটু জটিল ধরনের অঙ্কে দেখবো। এতটুকু হয়েছে আশা করি, চলেন পরের অঙ্কে যাই। দেখেন আমি কোশ্চেনটা পড়ি। ইন এ ফ্যাক্টরি, একটা কারখানার তথ্য দেওয়া আছে। ইন এ ফ্যাক্টরি, এটা বন্ধ করো। হয়তোবা খুঁজে পাচ্ছ না, মিউট করতে পারবা? ওই যদি ওই আইকনের উপরে ই করো, তারপরে মিউট আমি করে দিচ্ছি, এখান থেকেই করে দিতেছি। এটা তো রি অর্ডার লেভেল চাইছে আগেরটার মতো, ইউজেস আর ম্যাক্সিমাম জি, লিস্ট টাইম। সবগুলো অঙ্ক একই রকম প্রায়। তারপরে দেখো, পারলে দেখবে এক অঙ্ক দিয়ে সব অঙ্ক পারতেছে। বলা হয়েছে ইন এ ফ্যাক্টরি কম্পোনেন্ট এ ইজ ইউজ অ্যাজ ফলোজ। একটা কোম্পানির বিভিন্ন ব্যবহারের পরিমাণ দেওয়া আছে, তার মধ্যে বলা হয়েছে নরমাল ইউজেস 60 ইউনিট পার উইক, প্রত্যেক সপ্তাহে 60 ইউনিট ব্যবহার করে নরমাল ইউজেস। মিনিমাম ইউজেস এর পরিমাণ বলা হয়েছে 300 ইউনিট পার উইক, প্রত্যেক মিনিটে 300 ইউনিট। ম্যাক্সিমাম ইউজেস সর্বোচ্চ ব্যবহার করে 90 ইউনিট। তারপর রিঅর্ডার কোয়ান্টিটি, রিঅর্ডার কোয়ান্টিটি 500 ইউনিট। আর রিঅর্ডার পিরিয়ড সময় দেওয়া আছে 3 সপ্তাহ থেকে 5 সপ্তাহ, সর্বনিম্ন 3 সপ্তাহ লাগে পণ্য অর্ডার করলে আসতে, আর সর্বোচ্চ লাগে হলো 5 সপ্তাহ। আর স্যার রিকোয়ারমেন্ট কয় চাইছে দুইটা। নাম্বার অঙ্কটা? আপনার কাছে কি শীট না বই? বই স্যার। বইয়ের ভিতরে হলো 68 নম্বর, এই সরি 68 না, 29 নম্বর অঙ্ক, যে অঙ্কটা একটু আগে করাইছে এর আগেরটা, 29 নম্বর অঙ্ক। আর শীটের স্যার শীটের শীটের 68 নম্বর অঙ্ক, 68। শুরু করার আগে বলি, খেয়াল করবেন, শীটের 68 নম্বর অঙ্ক করাচ্ছি। তারপরে যাই। স্যার ওই যে নেট চলে যায় একটু পর পর ডিস্টার্ব দেয়, এর জন্য হচ্ছে আটকে আসে তো শুনতে পাইনি। ও, বুঝছি। আচ্ছা, আমি সাথে সাথে এবার রেকর্ড দিয়ে দিব, 12টার পরে ক্লাস শেষ হইলে তখন ওইখান থেকে দেখবা, সমস্যা হবে না। আচ্ছা, সামনে আচ্ছা যাই। দেখো, রিঅর্ডার পিরিয়ড বলতে যে সময় বোঝায়, তুমি একটা পণ্যের অর্ডার করলে সর্বনিম্ন যে সময়টা লাগে সেটাকে বলে মিনিমাম পিরিয়ড। 3 দিন লাগে, আর সর্বোচ্চ সময় লাগে 5 দিন। আমাদের বলে আমরা অনলাইনে কোনো পণ্য অর্ডার করলে যে স্যার সর্বনিম্ন 3 থেকে 5 দিন সময় লাগতে পারে, মানে 3 দিনের মধ্যেও চলে আসতে পারে, তবে 5 দিনের মধ্যে গ্যারান্টি দিলাম পণ্য আসবেই। রিকোয়ারমেন্ট বলছে রিঅর্ডার লেভেল, প্রথমটা বলছে, আর মিনিমাম লেভেল। একটা বলছে রিঅর্ডার লেভেল আর একটা হলো মিনিমাম লেভেল। এখন রিঅর্ডার লেভেল মিনিমাম লেভেল করব, তবে এখানে একটা জিনিস মনে রাখবা, এখানে রিঅর্ডার কোয়ান্টিটি একটা কথা বলা আছে, রিঅর্ডার কোয়ান্টিটির একটা বিকল্প নাম আছে। রিঅর্ডার কোয়ান্টিটির বিকল্প নাম হলো ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। মানে মনে রাখো, লেখা দেখো, রিঅর্ডার কোয়ান্টিটি যে 500 ইউনিট আছে এইটাই হলো ইওকিউ, এটাই হলো ইওকিউ। বই যেহেতু আছে বইয়ের সামনে, আর আমি শীট বেস করে দিতেছি যাতে সুবিধা হয়। শীটে এই অঙ্কগুলো মেন অঙ্ক, মানে এই অঙ্কগুলো হলো মূল বইয়ের মেন অঙ্ক, এগুলাই কি করছে বোর্ডে আসছে, তখন এগুলো বোর্ড কোশ্চেনের সাথে অ্যাটাচড করছে।
মূল অঙ্ক হলো স্যার এটা। রিকোয়ারমেন্টে যদি বলে রিঅর্ডার কোয়ান্টিটি, তাহলে কি আমরা ইউ কিউ সূত্র দিয়ে বের করবো? আর হচ্ছে ইউ কিউ বললো রিঅর্ডার কোয়ান্টিটি, মানে একই সূত্র দিয়ে দুইটাই করবো? রিঅর্ডার কোয়ান্টিটি না, ইওকিউ বের করার জন্য তো একটা সূত্র দেখাইলাম, আর রিঅর্ডার কোয়ান্টিটি বের করার হ্যাঁ। জন্য বিকল্প সূত্র আছে। ও আচ্ছা। ওটার জন্য বিকল্প সূত্র আছে। চলেন আমরা লিখি উইনো পিছাইছে রিঅর্ডার লেভেল ROL। এটার জন্য একটাই সূত্র সবচেয়ে বেশি ব্যবহার করি, সেটা হলো ম্যাক্সিমাম ইউজেস। আর ম্যাক্সিমাম লিড টাইম। হ্যাঁ, ইনটু ম্যাক্সিমাম লিড টাইম। ম্যাক্সিমাম ইউজেস এর তো 90 ইউনিট পার আসছে, এটা কি এখন উইকে ধরবো নাকি সর্বোচ্চ 90? না না, ওই মানে দিনে থাকুক সপ্তাহে থাকুক, যত থাকবে সেটাই। দিনে থাকুক, সপ্তাহে থাকুক, মাসে থাকুক, বছরে থাকে, যা থাকবো তাই। আমাদের বলছে ম্যাক্সিমাম ইউজেজের পরিমাণ, প্রশ্নে বইলা দিছে কত ম্যাক্সিমাম, 90 ইউনিট। 90। তাহলে এটা হলো 90 ইউনিটস। আর ম্যাক্সিমাম লিড টাইম বলছে 5 দিন, 5 উইকস, 5 সপ্তাহ লাগে। তাহলে আমরা কি করবো, 5 9 45। এটাই হলো আমাদের অ্যান্সার। আর আমাদের একটাই অনুরোধ, সেম অঙ্ক বারবার যখন বলবো বারবার করতে থাকবা, সেম অঙ্ক বারবার করবা, যাতে তোমাদের এই অঙ্কের সমস্যা না হয়। এরপরে আবার একটু দেখো, পরবর্তী সামনের দিকে আগাই। এটার পরে কি বলছে, 2 নম্বর রিকোয়ারমেন্ট বলছে মিনিমাম লেভেল, একটা বলছে ম্যাক্সিমাম, পরেরটা বলছে মিনিমাম লেভেল। আর মিনিমাম লেভেল বের করাটা আহামরি কিছু না, একবারে সহজ মিনিমাম লেভেল বের করা। এটা রিকোয়ারমেন্ট 1 শেষ, এখন আমরা রিকোয়ারমেন্ট 2 করব, মানে রিকোয়ারমেন্ট বি। আমরা লিখবো উই নো, এটার জন্য সূত্র লিখবো মিনিমাম লেভেল, MINIMUM, মিনিমাম লেভেল। মিনিমাম লেভেলের জন্য সূত্র লিখবো রিঅর্ডার কোয়ান্টিটি প্লাস রিঅর্ডার লেভেল মাইনাস, এটাতে বলো, হ্যাঁ স্যার। নর্মাল ইউজেস ইনটু এভারেজ লিড টাইম। এটা হলো সূত্র, বুঝছো? এই সূত্র মুখস্থ হয়ে যাবে, আমার সাথে করতে থাকো, ইনশাআল্লাহ এটা মুখস্থ হয়ে যাবো। তাহলে দেখো আমাদের সূত্রটা কি, মিনিমাম লেভেলের সূত্র হলো রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোণ, আগে পরে যোগের সম্পর্ক। তুমি যদি কও স্যার আমি রিঅর্ডার লেভেল আগে লিখি, রিঅর্ডার কোয়ান্টিটি পরে লিখি, সমস্যা কি? কারণ এই দুটা যোগের সম্পর্ক, যোগের সম্পর্ক আগে পরে একটা লেখলেই চলে। তাহলে আমরা লিখছি রিঅর্ডার কোয়ান্টিটি প্লাস রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল ইউজেস ইনটু এভারেজ লিড টাইম। নর্মাল ইউজেস এর অপর নাম হলো এভারেজ ইউজেস। প্রশ্নে অনেক সময় নর্মাল ইউজেস ডিরেক্ট দেওয়া থাকে, তাই এটাই লেখা ভালো, এটাই মুছে লাইলাম। আমরা আগের প্রথমে যেটাতে রিঅর্ডার কোয়ান্টিটি ছিল না, এটা কি প্রশ্ন আছে এর জন্য প্লাস? আগেরটা বলতে এরকম অঙ্ক, সেটাতে সেম সূত্রই, কিন্তু হচ্ছে রিঅর্ডার কোয়ান্টিটি এটা ছিল না, মানে ছিল প্লাস দিয়ে আছে নরমাল যে সূত্রটা দিছেন এটাই। মানে কোনটা ছিল না বলো তো, আরেকবার বলো। মানে সূত্র একই, মানে রিঅর্ডার কোয়ান্টিটিটা ছিল না, ওইখানে রিঅর্ডার ও, লেভেল প্লাস দিয়ে যা আছে না তাই। ঠিকই আছে, আমি তো লিখছি, আমি তো করছি রিঅর্ডার লেভেলই তো, রাইট। হ্যাঁ, রিঅর্ডার রিঅর্ডার লেভেল প্লাস। কোয়ান্টিটি হবে না, রাইট, রিঅর্ডার কোয়ান্টিটি হবে না। আচ্ছা, এখন রিঅর্ডার লেভেলটা, এটা আমরা বের করলাম এইমাত্র, আমি মুছে চালাইছি, কত বের হয়েছিল? 4500 ইউনিট। তাহলে এটা ছিল 4500 ইউনিট। ইউনিট লাগবো না। এখন নর্মাল ইউজেস এই অঙ্কে প্রশ্নে বলে দিছে 60, আর এভারেজ লিড টাইম বলতে 3 যোগ সর্বোচ্চ নিম্ন কত, 3 যোগ 5 ভাগ 2। এটা হলো 60, 3 যোগ 5 হলো 8, 8 রে 2 দিয়ে ভাগ করলে 4, 4500, এটা গুণ করলে হয় 3 আর 2400। 4500 তে 2400 গেলে থাকে হইলো, 4500 তে 2400 গেলে থাকে কত, 2100 না? এই হলো আমাদের মিনিমাম লেভেলের সূত্র। স্যার জি, স্যার এদিকে এভারেজ যে লিড বইয়ে টাইমটা একটু বুঝাই দিন। ম্যাক্সিমাম ইউজ 90 ইউনিট দিছে, আপনি 900 লিখছেন রিকোয়ারমেন্ট এ তে।
ম্যাক্সিমাম 90? ইউজেস 90 ইউনিট পার উইক। আমি তো 90 লিখি নাই। না স্যার 90 900 ধরে লিখছেন। উত্তর তো এখানে আমি 450 হইব না এই নাম্বারটা? আমাকে নয় প্রশ্নে 90 দেওয়া ছিল, আমি কি স্যার একটা বইতে বেশি 90 লিখছি? দেওয়া। আচ্ছা আচ্ছা, বুঝছি। মানে আমি শূন্য মানে একটা বেশি দিয়ে লাইছি না? বেশি দিয়ে ফেলছেন। আচ্ছা আচ্ছা, এটা ঠিক করে নাও, স্যার কষ্ট আবার করে। মিড টাইমটা একটু বুঝাই দেন। আচ্ছা, ওটা বলতেছে তোমরা একটু ঠিক করে নিও। আমি 90 লিখতে যেয়ে 900 লিখে ফেলছি। আচ্ছা, তাহলে এটার আনসারটা কি হবে কত? তাহলে ওইটার অ্যান্সারে তো পরিবর্তন হবে না? মাইনাস জি স্যার, পরিবর্তন হবে, এটা মেবি সম্ভবত মাইনাসের দিকে যাবে। মাইনাস 1950 আসে। এটার অ্যান্সার হ্যাঁ। আমাদের রিঅর্ডার লেভেল কত বের হয়েছিল? জি। রিঅর্ডার লেভেল, স্যার 450। রিঅর্ডার লেভেল হলো 450। জি। 450, আচ্ছা। এটারে গুণ করলে ঠিকই তো আছে, মাইনাস হইব না? 250। হেতে হেতে গুণ করলে 3 এটা 24, শূন্য 240। আপনি ওইখানে বেশি দিয়ে ফেলছেন স্যার। না, আমার ই আছে, কারণ আছে। মাইনাস কারণ আমার এখানে এক ডিসপ্লেতে 210 আছে। 990, হ্যাঁ 210 হবে, রাইট। আমার একটা দেখতেছি আমি 900, একটা দেখতেছি, মানে প্রত্যেকটা একটা করে শূন্য বেশি আছে আমার এখানে, অঙ্কে একটাই 210 ইউনিট। এটা তোমাদের তো বোর্ডের অঙ্কটা করাচ্ছি, এই জন্য আর কি ওটা হয়ে গেছে, একটা শূন্য কম দিয়ে আর কি বোর্ডে চলে আসছে। আচ্ছা যাই হোক, এটা তুলে নাও। আচ্ছা, কি জানি জিজ্ঞেস করছিলা, কে কোনটা জানি জিজ্ঞেসছিলা, এটা একটু কও তো। স্যার এভারেজ লিড টাইমটা কিভাবে বের করলেন? 3, 5, 2 কোথায় আচ্ছা পেলেন হ্যাঁ, সেটা? আমাদের লিড টাইম দেওয়া আছে প্রশ্ন নিচে দেখো, রিঅর্ডার পিরিয়ড প্রশ্নে বইলা দিছে 3 থেকে 5 উইক, 3 সপ্তাহ থেকে 5 সপ্তাহ। এখন নিয়ম কি জানো, সর্বনিম্ন আর সর্বোচ্চ যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয় এভারেজ। তো প্রশ্ন যদি বইলাই দিচ্ছে, তুমি কোনো পণ্য অর্ডার করলে, মনে করো আমার কাছে একটা শীটের অর্ডার করছো, তা আমি বলছি সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 5 দিন এর মধ্যে তোমার বাসায় পণ্যটা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাবে। তুমি বলছো স্যার ঠিক আছে পাঠাই দেন। এখন এভারেজে কতদিন? এভারেজ হলো সর্বনিম্ন যে সময়টা বলছি আর সর্বোচ্চ যে সময়টা বলছি, এই দুইটার যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয় এভারেজ। আচ্ছা, জি এটা স্যার হইলো। বুঝছি। এরপরে চলো পরবর্তী সামনের দিকে আমরা আগাবো। এরপরে যে অঙ্কটা আছে সে অঙ্কটা হলো 67 নাম্বার, নীলা কর্পোরেশন। 67 নাম্বার অঙ্ক শীটে, আমি পিছনের দিকে আছে কিছু অঙ্ক 67 নাম্বার করতেছি নীলা। আর এই নীলা বইতে আছে 28 নাম্বার, বইতে হলো 28 নাম্বার অঙ্ক নীলা। নীলা হয়তো বইতে 28 নাম্বার অঙ্ক হলো নীলা। এই অঙ্কটা আমরা পড়ে দেখো একটু কি বলছে। এই অঙ্কটার মধ্যে যা যা বলা হয়েছে একটু সবাই খেয়াল করে। তাহলে এখানে বলছে নীলা কর্পোরেশন, প্রশ্নে উল্লেখ করে দিছে যে নীলা কর্পোরেশন রিকোয়ার্ড, নীলা কর্পোরেশনের দরকার 75,000 ইউনিট অফ এ প্রোডাক্ট বি অ্যানুয়ালি। বি নামক একটা পণ্য নীলা কর্পোরেশন আমাদের দরকার 75,000 ইউনিট। মান্থলি অ্যাভারেজ ইউজেস, মান্থলি মাসে অ্যাভারেজে ইউজেস করে হলো 6,250 ইউনিট। পারচেস প্রাইস অফ দ্য প্রোডাক্ট ইজ 1 টাকা 50 পয়সা পার ইউনিট। পারচেস প্রাইস ক্রয় মূল্য। অ্যানুয়াল ক্যারিং কস্ট বলছে 20%, এই পারচেস প্রাইসের উপরে 20% ধরতে হবে। পার অর্ডার কস্ট মানে একবার অর্ডার করলে যে ব্যয় হয় সেটা হলো 18 টাকা। লিড টাইম সম্পর্কে বলছে সময়, মানে এই যে লিড টাইম দেওয়া থাকে ওই লিড টাইমটা সময়টা আসলে 45 দিন। রিকোয়ারমেন্ট হিসাবে আমাদের কয়েকটা বলছে, তার মধ্যে প্রথম যে রিকোয়ারমেন্টটা সেটা বলছে ইউ আর ক্যালকুলেটিং ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইও কিউ বাই করো। 2 নাম্বার বলছে টোটাল নাম্বার অফ অর্ডার এ ইয়ার, এক বছরে তুমি কয়টা অর্ডার করবা। তারপরে আবার বলছে রিঅর্ডার পয়েন্ট, রিঅর্ডার পয়েন্টের পরিমাণ কত, এটা একটা। আর পরে আবার বলছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হোয়েন দ্য পারচেস প্রাইস অফ প্রোডাক্ট বি ইনক্রিজ টু এত। বর্তমানে যেমন পারচেস প্রাইস 1 টাকা 50 পয়সা, আমাদেরকে আবার বলছে পারচেস প্রাইস বাইরা যদি 4 টাকা 50 পয়সা হয় তাহলে ইও কিউ কত, এটা আবার বাই করতে বলছে। চলো তাহলে এটা করে। শেষের যে লাইনটা বললেন এই লাইনটা তো নাই বইয়ে। ও তরি, শীটে আছে, শীটে তো অ্যাকচুয়ালি মূল অঙ্ক।
মানে আমার শীটে বইয়ের অঙ্ক বইতে বোর্ডে আইছে এমন কোন অঙ্ক শীটে তুলি না। এখন কি হয়, আমার যে শীটে যে অঙ্কগুলো আছে এগুলো মূল বইয়ের অঙ্ক। ওই বই থেকে আমি যে আহ বিষয়টা কি হয় আমি বলি। অতিরিক্তটা বলে দেন, আমরা তুলে ফেলি নাকি? আচ্ছা আমি ওটা করে নেই, আমি একটা ডিসিশনে আসবো আমরা এখন। কারণ কেন, ওই বই শীটের মধ্যে কিছু পার্থক্য থাকবে। এর কারণ হলো আমি ইংলিশ রাইটারের যে বইগুলো আছে ওই বইগুলো থেকে শীট বানাই, বুঝছো? বাংলাদেশি কোনো রাইটার আমি ধরি না। এখন ওই রাইটারের অঙ্কই কি করে জানো, কাইটা কুইটা ছোট বড় কোন রিকোয়ারমেন্ট ফালায় ফলায় দিয়া মডিফাই কইরা বোর্ডে দিয়ে দেয়। মানে মূল যদি শীটটা যাই পারবো, হ্যাঁ এবার বইয়ের অঙ্ক সব পারবো। যেমন এই যে বইতে যে বোর্ডের যেটা বললা, এই বইতে তোমাদের বইতে যেটা আছে আমি তো বই থেকে দেখি না, বই থেকে ধরো তোমাদের বইতে এই অঙ্কটায় রিকোয়ারমেন্ট আছে দুইটা। তোমাদের বইতে রিকোয়ারমেন্ট আছে দুইটা। জি আচ্ছা একটু 1 মিনিট অপেক্ষা করো, সবাই একটু একটা মিনিট অপেক্ষা করো। এরকম মেন অঙ্ক এই পাইছি পাইছি পাইছি। তোমাদের যাদের বই আছে বইয়ের B10-এ যাও, বইয়ের B10 পাইছি আমি। আমি আবার একবার বুঝাই, বইয়ের B10-এ যাও, এই অঙ্কটা বইতে আছে B10। নামটা চেঞ্জ, কোম্পানির নাম চেঞ্জ, B10। দেখো B10-এ বলা হয়েছে নিকো কোম্পানি, আর এখানে বলছে নীলা কোম্পানি। বোর্ডে দেখছো চেঞ্জ করে আইসি কে। মেন বইয়ের কিছু কিছু অঙ্ক এই বইতে দেয়া আছে। নিকো কর্পোরেশন রিকোয়ার্ড 75,000 ইউনিট বা নীলা কোম্পানি প্রোডাক্ট 75,000 ইউনিট বি নামক একটা পণ্য লাগে, বইতে লেখা এন নামক পণ্য, এতে সমস্যা নাই আছে। আইসি সবাই বইতে অঙ্কটা। আচ্ছা তারপরে বলছে মান্থলি এভারেজ ইউজেস অফ দ্য প্রোডাক্ট 6,250 ইউনিট। পারচেস প্রাইস অফ দ্য প্রোডাক্ট বলছে 1 টাকা 50 পয়সা পার ইউনিট। ক্যারিং কস্ট সম্পর্কে বলছে 20%, আর পার অর্ডার কস্ট হলো 18 টাকা। লিড টাইম সম্পর্কে বলছে 45 ডেজ। আর নিকো কর্পোরেশন মেনটেন এ সেফটি স্টক বলছে 3,250। এইটা হইলো তোমাদের বইতে এখানে নাই। আসলে মেন বইয়ের সাথে এই বইয়ের অঙ্ক মিলা উচিত না, বুঝছো? ওই শীটের অঙ্কের সাথে এখানে বেশ পার্থক্য হয়। আচ্ছা যাই হোক, তোমরা প্রথমে তো সিদ্ধান্ত হয়েছিল না, এইখানে এসে না ঝামেলায় পড়ছে। যদি সবাই সিদ্ধান্ত একবারে হইতো যে আমি শীট দিয়ে নিব, তাহলে তো আমি আর তোমাদের ওইটা কিনাইতামই না, ডিরেক্ট শীট থেকেই করাইতাম। হ্যাঁ, এখন কি হয়, খুঁজতে হয়। মানে কিছু মেন অঙ্কের সাথে একদম মেন অঙ্কের সাথে কিছু কিছু তো পার্থক্য থাকবে বইয়ে। বই মানেই হলো ইংলিশ রাইটার মডিফাই করে বসায়া দেয়, বিশেষ করে কাইসু কামালের বইয়ের অঙ্ক মডিফাই করে দিকে দিকে বহায় দেয়। এখন আমাদের বইয়ের সাথে কিছু তো পার্থক্য থাকবে। আচ্ছা যাদের শীট আছে তোমরা একটু যাও তো, আমি বলি শীটের 44 নাম্বার অঙ্কটায় যাও তো। যাদের কাছে শীট আছে তারা শীটের 44 নাম্বার অঙ্কে যাও, একটু সময় দাও, শীটের 44 নম্বর অঙ্কটা একটু যাও এটা যাদের কাছে করবেন। হ্যাঁ এই অঙ্কটা যেটা জি স্যার আমি আসছি। আমি বলি, যেটা এইমাত্র পড়ছি না, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব। আমি যদি এটা 44 তো করাইছেন স্যার, এই যে 50 নম্বর অঙ্কটা করাইলেন না, ওই সেম কাহিনী একই সূত্র। হ্যাঁ হ্যাঁ সূত্র সেম, এই টাইপের অঙ্ক সব সূত্র সেম। আমি 44 করাই দিচ্ছি, আর ওই টাইপের অঙ্কটা বাসায় করে নিও। তোমরা 44-এ যাও, আর বইতে যেটা বের করছো ওইটাই দেখো, এখানে আছে শীটে এটা। নিকো কর্পোরেশন রিকোয়ার্ড 75,000 ইউনিট অফ এ প্রোডাক্ট annually. Monthly average uses 6,250 ইউনিট। পারচেস প্রাইস অফ দ্য প্রোডাকশন ইজ 1 টাকা 50 পয়সা পার ইউনিট। অ্যানুয়াল ক্যারিং কস্ট 20%। আর পার অর্ডার কস্টের জন্য বলছে এক একটা অর্ডার হলো 18 টাকা। লিড টাইম পিরিয়ড বলছে 45 ডেজ। নিকো কর্পোরেশন মেনটেন সেফটি স্টক, তারা কিছু পণ্য মজুদ রাখে, 3,250 ইউনিট পণ্য মজুদ রাখে নিরাপত্তার জন্য। রিকোয়ারমেন্ট বলছে 4টা। 1 নাম্বার ইওকিউ, 2 নাম্বার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, 2 নাম্বার নাম্বার অফ অর্ডার পার ইয়ার, এক বছরে কয়টা অর্ডার করবা। 3 নাম্বার বলছে রিঅর্ডার পয়েন্ট। আর 4 নাম্বার বলছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হোয়েন দ্য পারচেস প্রাইস অফ দ্য প্রোডাক্ট ইনক্রিজ টু 4 টাকা 50 পয়সা। যদি পারচেস প্রোডাক্ট এই পণ্যের দাম যদি 4 টাকা 50 পয়সা। জি
ঠিক আছে, না শীটে পাইছে তো, যাদের কাছে শীট আছে তারা পাইছে তো। ও আচ্ছা, জি ঠিক স্যার আছে। পাইছি তো। আচ্ছা, চলো তাহলে এই অঙ্কটা আমরা করি ইনশাল্লাহ। এটা করলে অনেকটাই আরো শিখতে পারবো। মানে কি হয়, মূল অঙ্ক ভাইঙ্গা চুইরা বোর্ডে দেয়, বুঝছো? এখন তাহলে আমরা এই শীটের 44 নাম্বার অঙ্কটা করতেছি। আর তোমরা বইতে এটা কত নাম্বার অঙ্ক সেটা তো বলেই দিলাম। 1 নাম্বার রিকোয়ারমেন্টটা করি, দেখো। ওই নো উই নো ইও কিউ, ইও কিউ এর জন্য সূত্র হবে 2 গুণন এ আর গুণন ও সি ডিভাইডেড সিসি। এই দুইটা হলো, এই সূত্রটা হলো ইও কিউর সূত্র। এখন আমরা কি করব, সাইডে লিখবো যে এ আর বলতে কি, এ আর বলতে বোঝায় অ্যানুয়াল রিকোয়ার্ড। হুম। যেহেতু আজকে অনেকে ক্লাস করতেছে, আরেকবার একটু লিখে দিতেছি। 45,000 ধরবো এটা। 75,000 না? 75,000। অ্যানুয়াল ইউজেস হলো 75,000 ইউনিট। আচ্ছা, ওসি হলো অর্ডার কস্ট, পিইআর পার অর্ডার কস্ট। এটা প্রশ্নে দিয়ে দিছে অর্ডার কস্টের পরিমাণ 18 টাকা। আর পারচেস প্রাইস প্রশ্নে বইলা দিছে 1 টাকা 50 পয়সা। আর সিসি ক্যারিং কস্ট, এটা মানে হলো ক্যারিং কস্ট পার ইউনিট, CARRYING, ক্যারিং কস্ট। 20%। হ্যাঁ, ক্যারিং কস্ট পার ইউনিট। এটা বলছিল 20%, তাহলে একটা পণ্যের দাম না, এই 1 টাকা 50 পয়সা গুণ হচ্ছে 20%। হ্যাঁ, 1 টাকা 50 পয়সার 20% করলে কত হয়? 30 পয়সা। 30 পয়সা। হ্যাঁ, এখন কি করব, সূত্রে মান বসায় দিব। 2 এর মতো আছে, এআর 1 বছরে লাগবে পিপি এর ফুল মিনিং কি? পারচেস প্রাইস। ওসি এর পর পিপি। পিপি হলো পারচেস প্রাইস। হ্যাঁ, পিপি হলো পারচেস প্রাইস। আর এটা হলো 30 পয়সা। এখন পরে আরেকটা লাইন করে তারপরে অ্যান্সার করে ফেলবো। ক্যালকুলেটর কই? আমরা কি করব, 2 ইন্টু 75, বলো। আমি শুনতে পাই নাই, আবার বলো। ও এইটা, এটা কেন লিখছি এটাই বলছো? আচ্ছা ঠিক আছে, এটা লিখছি কেন, এই যে পিপির উপরে পার্সেন্ট ধরছি এই জন্য এটা লিখে রাখছি বোঝানোর জন্য। 90,000। হ্যাঁ, আর পিপি এর ফুল ফর্মটা কি হবে? পারচেস প্রাইস পার ইউনিট, ক্রয় মূল্য। স্যার পারচেস 90,000 প্রাইস, না, আপনি কত দিচ্ছেন? 90 লাখ। এটা করলে তো এটাই আসলো আমার। 90,000 আসলো তো আমার। আরেকবার করো তো, 35 না? আরেকবার ক্যালকুলেটর করো তো। আমি তো এটা করলাম, এটা আসলো, কারণ এটাই তো আসা উচিত। কারণ কেন, মনে রাখবা পয়েন্ট দিয়ে যদি কোনো কিছু ভাগ করে অ্যান্সার বেশি হয়ে যায়। দেখো, 2 ইন্টু 75,000, আছে। হ্যাঁ, ভাগ হলো 35। হ্যাঁ, 90 লাখ, ঠিক আছে। 1 নাম্বার রিকোয়ারমেন্ট শেষ, 1 নাম্বার রিকোয়ারমেন্ট শেষ। 3,000। সবাই কিন্তু রেগুলার ক্লাসে জয়েন করো, কেউ মিস করবে না। আর আজকে 30 কিন্তু 35 দিছিলেন। 35, হ্যাঁ 35। এটা 35 হিসেবে আসলো, ওই যে এই যে 1 টাকা 50 পয়সার 20%, 35 মানে 0.30। ও আচ্ছা, এর জন্য পয়েন্ট রাখতে হচ্ছে। হ্যাঁ, পয়েন্ট না রাখলে অঙ্ক হবে না, পয়েন্ট রাখতে হবে। আমরা পরবর্তী রিকোয়ারমেন্টের দিকে যাব। দেখো, এটা আশা করি সবাই তুলছো, কারো কি বাকি আছে তোলা? স্যার তুলতে পারতাছি না, সবাই কথা বলতেছে তো ইগুলা তুলতে পারতাছি না ডান পাশে। তোমার ওইখানে যাচ্ছে কেন? তোমারটা ই করো নাই, পিন করে নাও নাই? আমরা যারা কথা বলবো তুমি পিন করলে তোমার এখানে তো ওইটাই থাকবে।
তুমি পিন করো। পিন মানে হলো যেটার ভিতরে আমি এখন কথা বলতেছি, সাদা বোর্ড আসছে, হুম ওটাকে প্রেস করে ধইরা হুম রাখো। ওটাকে প্রেস করে ধরো, দেখো পিন আসছে। আসে নাই পিন? ভিউ পিন এরকম লেখা থাকার কথা। প্রেস করে ধরে রাখুন। আসে তো? সবাই যে একসাথে জয়েন্ট হয়েছে ওইখানে যাও, ওইখানে গিয়ে তারপর স্যারের ওইটাকে ধরে রাখো চাপ দিয়ে, তাহলেই আসবে। এখানে তো আসবে না। ও আচ্ছা, পিনের দাঁড়ান। একটা সিস্টেম আছে, পিন না করলে যে কথা বলবো তার উইন্ডো তোমার সামনে শো করবে। হুম। অথবা ওই যে থ্রি ডট আছে, থ্রি ডটের মধ্যে ক্লিক করো, তোমার যেটা ছবি দেখাচ্ছে তোমার প্রোফাইলে থ্রি ডটে ক্লিক করো, থ্রি ডট। খাদিজার প্রোফাইলে থ্রি ডটে ক্লিক করো, থ্রি ডট ক্লিক করলে দেখবা তিনটা অপশন আসছে, একটা অপশনের নাম আসবো ভিউ, একটা আসবো চ্যাট, একটা পিন, এরকম লেখা আসবো। ওই পিনের মধ্যে ক্লিক করবা, তাহলে দেখবা এটা স্টিল হয়ে যাইবো, অর্থাৎ এই বোর্ডটাই থাকবো, সেকেন্ড বোর্ডটা আর আসবে না। এটা কি লেখা হয়েছে এবার? স্যার আসছে না তো। তাহলে আপনি আইসা পারলে একটু টিউটোরিয়াল শিখে যাবেন, এটা ছাড়া আর উপায় নাই। আসবে, পিন আসবে, আসবে না কেন? আপনার মোবাইলের এখন সাদা স্ক্রিনটা আমি যেটা লিখে রাখছি এটা ও স্যার, দেখতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ পাইছি পাইছি স্যার। যে একবার সব শিখে রাখবেন, তাহলে আর এই সমস্যাটা হবে না। আচ্ছা, এটা শেষ হইলো, আমি সামনের রিকোয়ারমেন্টে যাব। অনলাইনে ক্লাস তো খুব দ্রুত সময় চলে যায়, কিন্তু এতটুকু সময় যদি মনে হইতো যে ব্যাচে পড়তেছো, মনে হইতো সময় যায় না, কত স্যারে পড়া লাইছে। এরপরে দেখো 2 নাম্বার বলছে নাম্বার অফ অর্ডার পার ইয়ার, নাম্বার অফ অর্ডার চাইছে, তাহলে আমরা কি করব? রিকোয়ারমেন্ট টু লিখবো, ওই নো নাম্বার অফ অর্ডার। নাম্বার অফ অর্ডারের একটাই সূত্র, সেটা হলো এ আর ডিভাইডেড ই ও কিউ। এ আর লাগবো 75,000, আর ইও কিউ এইমাত্র রিকোয়ারমেন্ট ওয়ানে বের হলো 3,000, এটা কাটাকাটি করলে 3 25 75, তার মানে 25 টাইমস TIMES। এর মানে হলো 1 বছরে 25 বার পণ্যের অর্ডার করতে হয়, 1 বছরে 25 বার পণ্যের অর্ডার করতে হয়। এটার অর্থ হলো এটা, আমার একবার পণ্য অর্ডার করি 3,000, আর 1 বছরে আমার লাগবে 75,000, 75,000-এ 3,000 দিয়ে ভাগ করলে 25,000 টাইম, 25 বার আমরা এটা ব্যবহার করব। এই হলো আমাদের তথ্য। পরবর্তী রিকোয়ারমেন্টে যাব। পরবর্তীতে রিকোয়ারমেন্টে বলছে রিঅর্ডার পয়েন্ট। রিঅর্ডার পয়েন্ট আমরা অলমোস্ট একটু আগে শিখছি, এটা হয়েছে তোলা? জি স্যার, হয়েছে। জি স্যার। চলেন এরপরে আমরা রিঅর্ডার পয়েন্ট, রিকোয়ারমেন্ট 3, রিঅর্ডার পয়েন্ট। এই রিঅর্ডার পয়েন্টের জন্য একটু আগে যে সূত্র লিখছি ওইভাবেই লিখবো, এভারেজ ডেইলি ইউজেস ইনটু লিড, LEAD, লিড টাইম প্লাস সেফটি স্টক। এর আগের অঙ্কে আমরা সেফটি স্টককে ভাঙছিলাম, এই অঙ্কে ভাঙবো না। এর কারণ হইলো এই অঙ্কে কেন ভাঙবো না, এই অঙ্কে না ভাঙার কারণ হইলো এই অঙ্কে সেফটি স্টক দেওয়া আছে। এভারেজ ডেইলি ইউজেসটা আমরা বের করব, AR ডিভাইডেড 360 ডেজ, মানে টোটাল ওয়ার্কিং আওয়ার, টোটাল ওয়ার্কিং ডেজ। এটাকে বড় করে লিখি, AR ইন্টু টোটাল ওয়ার্কিং ডেজ ইন্টু লিড টাইম, LEAD, লিড টাইমস। বোঝানোর জন্য পুরাটা আবার লিখতেছি, সেফটি স্টককে ভাঙাবো না। এর কারণ হলো প্রশ্নে সেফটি স্টকের অ্যান্সার দেয়া আছে, বলে দিছে সেফটি স্টক হলো 3,250। এখন আমরা কি করব? AR, এই অঙ্কে AR এর পরিমাণ 75,000। একটু আগে যে অঙ্কটা আমি করাইলাম ওইখানে বলে দিছিল 1 বছরে 200 দিন কাজ করে,
এই অঙ্কে বলে নাই, না বললে মনে রাখবা ছুটি টুটি বাদ সব পুরা বছর কাজ করে 360 দিন। আচ্ছা, লিড টাইম কত বলছে এই অঙ্কে বলো তো, লিড টাইমটা? 365 দিন হবে নাকি? 60 65 দিবা না, মনে রাখবে 1 বছর সমান 360 দিবা। বুঝতে পারছো? এক ঠিক বছর আছে। সব সময় 360 দিন, 65 দিবা না। যদি স্যার ওই এটা যে কারণ কি 360টা দেওয়ার এটা রিজন? এই যে দেখো, এই আমি যে 75,000 এই যে ইয়ার লিখছি, ইয়ার মানে কি এনুয়াল, এনুয়াল রিকোয়ার্ড, এক বছর সমান 360 দিন। নতুন করে শিখো, 1 বছর কিন্তু স্যার সমান। আমরা তো জানি যে এটা 365 দিন হয়, তাই না? না, অ্যাকাউন্টিং হিসাবে তো শোনো, স্যার আগে আর্থিক হিসাব বছর, তুমি তো এটা জানো, আমি এটাও জানি, আমরা ছোটবেলা শিখছি 30 দিনে 1 মাস। এখন আমারে কও 31 দিনে মাস হয় না হয় না? হয় স্যার। 29 দিনে হয় না হয় না? 28 দিনে হয় না হয় না? একটু পরে কথা কই, একটু 10 মিনিট পরে হয় আইতেছি, স্যার, আমি এটা ক্লাসটা হয়। শেষ। জি জি, মনে রাখবেন আমাদেরকে বেসিক এই যে ছোটবেলা শিখাইছিল 1 বছরে 1 মাসে 360 দিন। তাহলে 1 মাসে যদি, সরি 1 মাসে 30 দিন, 1 মাসে 30 দিন হয়, 12 মাসে কয় দিন? 3 12 36। তার মানে দেখেন অ্যাকাউন্টিং হিসাব বলতেছে 1 বছর সমান 360 দিন। বুঝাইতে পারছি? যদি কখনো ওয়ার্কিং ডেজ না থাকে এরকম লেখা দিবেন 1 বছর সমান 360 দিন। সেফটি স্টক প্রশ্নে দেওয়া আছে, আশা করি বুঝছি। আচ্ছা, এই 375,000কে 360 দিয়ে ভাগ করবা। 75,000কে 75,000 ভাগ 360 ইন্টু 45। আচ্ছা, ইন্টু পরেই করি, 208 হয়, বুঝছো? ইন্টু 45 প্লাস হলো 3,250। পরের লাইনে হাবিটটা করে এলাম, 208 ইন্টু 45 যোগ 3,250 কও। 20.8 আছে না, মিছা কথা কইও না। স্যার, আপনি দেখেন। 75,000 ভাগ 360। স্যার 208। 208। হ্যাঁ, একটা শূন্য কম দিয়া লাইছিলা, 7,500 দিয়া লাইছিলা। এটা শেষ, এই রিকোয়ারমেন্টটা শেষ। রিঅর্ডার পয়েন্টের রিকোয়ারমেন্ট শেষ। আমরা ওই আপু সামনে, কলিং বেল, কথা বলতে। আমি আমরা বলছি একটু পরে আমি ক্লাস শেষ করে নিই। সামনে কারণ যাব। আমাদের একটা ক্যালকুলেটর ছিল, আমার ক্যালকুলেটরটা আনমিউট করো। এবার বুঝছি ম্যাথটা। আচ্ছা, পরের রিকোয়ারমেন্টটা দেখো, বলছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইওকিউ বাই করতে বলছে, আবার আবার ইওকিউ বাই করতে বলছে, তবে বলছে পারচেজ প্রাইস যদি দাম বাইরা কত হয়, 4 টাকা 50 পয়সা। এটা আশা করি উঠানো হয়েছে, পরেরটায় যাই, 4 টাকা 50 পয়সা। এটা আর একবার করি। রিকোয়ারমেন্ট 4, ওই নো ইওকিউ সমান 2 ইন্টু AR ইন্টু OC ডিভাইডেড CC। এবারে রুট, আমি আর এটা ভাঙ্গা করতাম না, ডাইরেক্ট করবো। 2 এর মতো AR আগের মতোই আছে 75,000, হেতে আগের মতোই আছে। আর এই অর্ডার ম্যাথ গুলো কস্ট কত সেও মার্কে? সেও আগের মতো আছে, এটা 18। আর সিসি হইলো 4 টাকা 50 পয়সার, এই যে সাইডে লেখা দিলাম হেয়ার, হেয়ার সিসি সমান 4 টাকা 50 পয়সা। প্রশ্নে বলছে 20%। এখন কত পার্সেন্ট বলছে? হ্যাঁ, 20%। 4 টাকা 50 পয়সার 20% কাউন্ট করব। 4 টাকা 50 পয়সা ইন্টু 20%, এটা করার পরে 0.90 আসে। তা আমি এখানে লিখবো 0.90। এখন এটাকে যদি ক্যালকুলেট করে অ্যান্সার চলে আসবে 2 ইন্টু 75,000
ইন্টু 18/0.90। এটা করার পরে আনসার আসে এইরকম 30 লাখ। এখন যদি অ্যান্সারকে রুট দিয়ে দাও তাহলে রুট ধরো রুট আনসার, এটার অ্যান্সার হলো 1732। এটা হলো 1732 ইউনিট, 1732 ইউনিট। আচ্ছা, এটার মধ্যে যে একটা অঙ্ক আছে একটু আগে করাইলাম, এটা মনে হয় তোমরা বুঝছো আশা করি। এটা আশা করি তোমরা বুঝছো। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তোমরা এখন যাদের কাছে শীট আছে তাদেরকে বলে দেই 45 বাসায় করবা। যাদের কাছে শীট আছে তাদেরকে আমি বলতেছি, শীটের যারা আছে তারা একটু শুনে নাও। তারা 45 38 শীটের অঙ্ক যাদের কাছে আছে 45 38, তারপরে হলো 39 40, 45 38 39 40। এটা শীট যারা আছে তাদেরকে বলতেছি 45 38 39 40। এটা চারটা। আপনার, হ্যাঁ এটা এগুলো আপনারা পারবেন ইনশাল্লাহ। এগুলা 54। স্যার আর 54, দেন না। জি জি, বেশি একটা দিব না। এটা আপনারা করবেন, এগুলো আপনারা করবেন। আমি কি 56 নাম্বার অঙ্ক এর আগে করাইছিলাম? 56, জি করাইছিলাম। এখন আপনাদের কাজ হইলো 47 নাম্বার শীটের, আপনাদের যেটা বললাম তারা শীটের 47 নাম্বার অঙ্কটা একটু যান, শীটের 47 নাম্বার অঙ্কে যান। আর আমি আপনাদের বই থেকে বলতেছি এটা কত নাম্বার অঙ্কে যাবেন। শীটের 47 নাম্বার অঙ্কে যান। আর যাদের কাছে বই আছে তারা বই থেকে দেখবেন। এটা বই থেকে আপনারা 20 নাম্বার অঙ্কে যাবেন। 20 বই থেকে আপনারা 20 নাম্বার অঙ্কে যাবেন। বই থেকে আপনারা 20 নাম্বার অঙ্কে যাবেন। যারা ক্লাসে আছেন সবাই মনে রাখেন, আপনারা মোটামুটি অনেকে পেমেন্ট করে ফেলছেন। যারা পেমেন্ট করেন নাই তাদের কিন্তু আজকে শেষ ক্লাস। নেক্সট ক্লাসে ঢুকতে হলে অবশ্যই পেমেন্ট পরিশোধ করে রাখবেন, না হলে কিন্তু ঢুকতে পারবেন না। আজকে সবাইকে, আজকে যে আমি সফটওয়্যারে লক করে দিব সবাইকে, এতদিন আনলক করে রাখছি, আজকে সবাইকে কিন্তু লক করে দিব। আচ্ছা, আমি এই অঙ্কটা একটু পড়াইতে চাচ্ছি। সেই অঙ্কটা হলো, দুইটা অঙ্ক আমি আপনাদের একটু দেখাই। তার মধ্যে প্রথমে হলো পার্ট বি থেকে আপনাদের অঙ্ক আছে, পার্ট বি থেকে 20 নাম্বার। আর শীটের তো বলেই দিলাম 47। এ ফ্যাক্টরি কনজিউম, এ ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরির প্রয়োজন হয়। ওই কার জানি হইতাছে, দয়া করে করো। এ ফ্যাক্টরি কনজিউম, একটা ফ্যাক্টরির ব্যবহার হয় মানে ইউজ হয় 50,000 ইউনিট অফ এ ম্যাটেরিয়াল পার ইয়ার, প্রত্যেক বছরে 50,000 ইউনিট। আমার নাম মিউট করো। হ্যাঁ মিউট, মানে কি হয় যদি আনমিউট থাকে আর নয়েজ আসে না, আমার কানে সরাসরি লাগে। আমি মিউট করতে পারতেছি না, কি যেন হয়ে আছে, স্ক্রিনটা আসতেছে আমার কিছু। ও আচ্ছা, আচ্ছা তাহলে সামনের দিকে আগাই, দেখো পরে কি বলছে, সামনের দিকে আগাই। আচ্ছা, এখানে বলা হয়েছে 52,000 ইউনিট অফ এ র মেটেরিয়াল, এক বছরে 52,000 পণ্য কাঁচামাল লাগে আমাদের। তারপরে বলছে অর্ডারিং এন্ড রিসিভিং কস্ট, আর অর্ডারিং এন্ড রিসিভিং কস্ট সম্পর্কে আমাদের বলছে 4 টাকা। বলতে ট্র্যাকিং কস্ট মানে পরিবহনের জন্য ব্যয় হলো 12 টাকা পার অর্ডার। এবার বলছে ফার্দার ডিটেলস আর এস ফলোস। এই যে প্রথমে তো বলছে অর্ডারিং কস্ট 4 টাকা, ট্র্যাকিং কস্ট 12 টাকা, এই 4 টাকা 12 টাকা, এই 16 টাকা হলো অর্ডার কস্ট। তারপরে আবার প্রশ্নে কি বলছে, তারপরে অন্যান্য খরচের বলছে ইন্টারেস্ট বলছে 0.05 মানে 5 পয়সা পার ইউনিট পার ইয়ার। ডিটারেশন এন্ড অবসোলেন্স কস্ট, ঘাটতি এবং অবচয়ন ব্যয়
এই ঘাটতি ও অবচয়ন ব্যয় হলো মানে অবচয় হয়ে গেছে, পাশাপাশি হলো ঘাটতিজনিত ব্যয়, সেটা দেওয়া আছে 0.004। স্টোরেজ কস্ট হলো 20,000 ইউনিট পার ইয়ার, তবে 50,000 ইউনিটের জন্য ক্যালকুলেট দা ইউকিউ, আমাদের সিম্পলি ইউকিউ বাই করতে বলছে। তাহলে আমরা কি করব, এই খরচগুলো থেকে ইউকিউটা বের করে দিব। এই অঙ্কটা কিন্তু 4-এর জন্য, এরকম ছোট অঙ্ক কিন্তু 4-এর জন্য আসতে পারে। এটা বইতে আপনাদের বোর্ডে আসে নাই এখনো, তবে আসবো আসবো করতেছে। বোর্ডে তো অল্প কয়েকটা অঙ্কই আসে। তাহলে আমরা এটা 47 নাম্বার অঙ্ক শিখতেছি। লেখেন ওইনো, KNOW, ওইনো ইও কিউ, সূত্র গতানুগতিক সেম, 2 গুণন AR গুণন OC ডিভাইডেড CC। সাইড নোটে আমরা লিখবো হেয়ার AR সমান 52,000 ইউনিট। প্রশ্নে বলে দিছে এয়ার হইলো 52,000 ইউনিট, এটা প্রশ্নে বলে দিছে। এখন হলো ওসি, অর্ডার কস্ট। এখন এই অঙ্কে অর্ডার কস্ট কত আছে সেটা সম্পর্কে প্রশ্নে বলে দিছে। অর্ডার কস্ট দুই রকম, একটা হলো অর্ডার রিসিভিং কস্ট আর একটা হলো ট্র্যাকিং কস্ট। তাহলে এই দুইটা, তাহলে রিসিভিং কস্ট, RECEIVING, রিসিভিং কস্ট প্লাস ট্র্যাকিং কস্ট। হ্যাঁ, এটা কত দেওয়া আছে, ট্র্যাকিং কস্ট, রিসিভিং কস্ট আর ট্র্যাকিং। রিসিভিং কস্ট 4 টাকা, ট্র্যাকিং কস্ট হলো 12 টাকা। তাহলে আমরা কি করব, মান বসাবো। এটা হলো 4 আর ট্র্যাকিং কস্ট হলো 12। আশা করি বুঝছো, 4 যোগ 12, এটাকে করলে আনসার আসে 16। এই পর্যন্ত করলে তারপরে আবার লাগবে সিসি। তাহলে এখানে যদি লিখি 2 ইন্টু 52,000 ইন্টু 16, আর নিচে সিসি লাগবো। এখন সিসি কি সেটা সম্পর্কে, সিসি সম্পর্কে বলছে ইন্টারেস্ট, বলছে পার ইউনিট 5 পয়সা, ডিটারেশন এন্ড অবসোলেন্স কস্ট পার ইউনিট 005, এরপরে স্টোরেজ কস্ট 2,000 পার ইয়ার, 2,000 টাকা পার ইয়ার 50,000 পণ্যের জন্য। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো হলো ইন্টারেস্ট প্লাস ডিটারেশন এন্ড আরেকটা কি খরচ, ডিটারেশন এন্ড অবসোলেন্স and obsolescence cost প্লাস আরেকটা বলছে ডিটারেশন অবসোলেন্স এর পরে বলছে স্টোরেজ কস্ট, STORAGE, স্টোরেজ কস্ট। এখন আমরা কি করব, এটাকে সুন্দর করে মান বসাই দিব। মানটা বসালেই অ্যান্সার চলে আসবে। ইন্টারেস্ট সম্পর্কে বলছে 0.05, আর ডিটারেশনের অবসোলেন্স সম্পর্কে বলছে হলো 0.004 প্লাস স্টোরেজ কস্ট বলছে 2,000 টাকা 50,000 পণ্যের জন্য। তাহলে আমরা এই 2,000 টাকাকে 50,000 পণ্য দিয়ে ভাগ করলে একটার খরচ পাওয়া যায়। এই লাইনের পরে আমি এদিকে লিখলাম। তাহলে আমি এটা কি বাই করব, ক্যালকুলেট করে এটার অ্যান্সারটা বাই করে নিব। কেমনে সেটা হলো আরেকটা লাইন আমি করে দেই। এই লাইনটা এখানে লিখছি 0.05, আর এটা যোগ করলে তো বুঝছই এটা যোগ হবে 0.004, আর এটা ভাগ করব। কি করব আমরা, 2,000 ভাগ 50,000, এটা করার পরে এটার অ্যান্সার 0.04। এখন আমাদের কাজ হলো এটা যোগ করা, 0.05 প্লাস 0.004 প্লাস 0.04, এটা করার পরে অ্যান্সার আসে 0.094। এই ভদ্রলোককে প্রাপ্ত মানকে এখানে নিয়ে বসাই দিব। এরপর একটু কষ্ট করে যদি সমাধান করো অ্যান্সার চলে আসবে। 2 ইন্টু কত, 52,000 ইন্টু 16 ভাগ 0.094, এটা করার পরে এটার আনসার আসে 17702। এটা কি দশমিক না কমা আল্লাহ মাবুদ জানে। 28, আমার কাছে এরকম আসছে। এখন আমাদের কাজ হলো রুট
এই অ্যান্সারটাকে যদি রুট করে দেই, এটার অ্যান্সার আমি ক্যালকুলেট করার পরে এটার অ্যান্সার আসছে হইলো 4207। আমার অ্যান্সার আসছে 4207, ছোট স্যার একটা ঠিক অঙ্ক। আছে, আমারও এই অ্যান্সারই আসছে। হ্যাঁ, কিছু দশমিকের কারণে এদিক ওদিক হইতে পারে, এটা ব্যাপার না, হইতেই পারে। আচ্ছা, এখন যাদের বই আছে তাদেরকে আমি বই থেকে কিছু অঙ্ক দিব, যেটা কোন অঙ্ক অনার্সে আসছে, কোনটা তোমাদের ডিগ্রিতে আসছে, কিছু অঙ্ক দিব, সেটা তোমরা করবা বই থেকে, যাদের বই আছে। যে অঙ্কগুলো একটু আগে তোমাদের বলছি শীটে যারা আছে তাদেরকে, এই অঙ্কটাই এখন কিছু অঙ্ক আমি এখানে বলতেছি, এটা তোমরা করবা। তোমরা লিখো, তাহলে আমি একটু বলি। হ্যাঁ, তোমরা B21, 22, 23, B21, 22, 23, 24, 21, 22, 23, 24, তারপরে 26, 28, এই অঙ্কগুলো। তারপরে C2, C2 বই থেকে C2, C2 করবা। আর আরো কিছু আছে যেগুলো আমি করাবো, রেখে যেতে পারবো না। প্রায় শেষ, একটা অঙ্ক দুইটা অঙ্ক করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এগুলো সমস্যা নাই। আচ্ছা, একটা বিষয় হলো, উম মোটামুটি এটা করে নিও, এগুলো থেকে পরীক্ষায় আসবে। হ্যাঁ, অবশ্যই মনে রাখবে, এগুলো থেকে পরীক্ষা আসবে। আশা করি ঠিক আছে সবাই, তাহলে এই অঙ্কগুলো এগুলো কয় দেখবা। মার্কের জন্য আসবে? এগুলো মাঝে মাঝে একটা চ্যাপ্টার থেকে 24 আসে, পার্ট বি তে একটা, পার্ট সি তে 2টা।